পূর্ণতার পরীক্ষা শেষ, এখন অ্যাডমিশনের প্রস্তুতি চলছে পুরো দমে। তুখোর প্রিপারেশনের জন্য সাদমান সাহেব মেয়েকে ঢাকা পাঠাচ্ছে। যদিও প্রথমে পূর্ণতা কিংবা তার মা রাজি ছিল না, সাদমান সাহেবের জেদের কাছে হার মেনেই যেতে হচ্ছে। পূর্ণতা যাবে সাদিয়ার বাসায়। সাদিয়া এবং তার বর দুজনের সাথেই পূর্ণতা যাচ্ছে। শাহেদা বেগম পূর্ণতাকে এত এত উপদেশ দিচ্ছেন, কখন কি করবে কি করবে না। তার মধ্যে অন্যতম কথা হচ্ছে সুভাকে মোটেও কাঁদানো যাবে না, কারণ পূর্ণতার বাতি কাছে বাচ্চাদের ধরে ধরে কাঁদানোর। সাদিয়া আশ্বাস দিচ্ছে যে পূর্ণা একদম ভালো মেয়ে হয়ে থাকবে, কিচ্ছুটি করবে না। মেনে নেওয়ার অবশ্য কারণ রয়েছে। খালা হওয়ার সুবাদে সুভাকে পূর্ণতা আদর করে বেশ। পূর্ণতা নিজের জিনিসপত্র আরেকটাবার দেখে নিল। বাড়ি ছেড়ে বহু দূরে যাওয়া হয়নি কখনো, কাজেই কোথাও একটা খালি খালি লাগছে। নিজের চিরপরিচিত রুম, শুধু রুম নয়, এটি তার রাজ্য, আর তা ছেড়ে পড়ালেখার জন্য হিজরত করতে হচ্ছে। পূর্ণতার কলেজে কেমন যেন কাঁপুনি ধরে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে আর ফিরে আসবে না। যাওয়ার আগে আরেকটিবার নিজের কক্ষে চোখ বুলিয়ে নিল। প্রীতির মাথায় হাতের বই দিয়ে খানিকটা বাড়ি মেরে বলল, যাচ্ছি ঢং কোথাকার, এবার থাকে সুখে, যা সব এখন তোর। প্রীতি ভোতা মুখে তাকালো। তার কেমন কান্না পাচ্ছে। ইচ্ছে করছে পূর্ণতার কান টেনে দিয়ে বলতে, বোকামে তুই জানিস না তুই ছাড়া আমার কেউ নেই, যে ওখানে তুই গেলে আমার সব কিভাবে হয়। কিন্তু হলো না। উপরে লড়াই বজায় রেখে বলল, যা যা ঢং করিস না, অ্যাডমিশন দিয়ে আবার আসতে হবে। আসবে না রে, আর আসা হবে না, একদম আগের মতো করে কোনো দিনও না। পূর্ণতার কথায় প্রীতি কেমন যেন স্থির হয়ে গিয়েছে। এভাবে কেন বলছে আসবো না আসবো না? সে ঘোর প্রতিবাদ করে বলল, আসবে না মানে? তোর শ্বশুরবাড়ি হয়নি যে আশা বন্ধ করবি? মায়ের বকুনিতে দুজনের তর্ক থেমে গেল। পূর্ণতা বাবার কাছে গিয়ে কিছুটা মানির মতো করেই বলল, নিয়মিত ওষুধ খাবেন আব্বু, কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না কেমন? সাদমান সাহেব মাথা নাড়লেন। পূর্ণতার ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারল না। গ্রামের ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের সম্পর্ক অতটা ড্রামাটিক বন্ধুর মতো হয় না, তাদের সাথে উপরে একটা দূরত্ব থেকে যায়। তবে পূর্ণতা সাহস করে মাকে জড়িয়ে ধরে ধরল। তাকে অবাক করে দিয়ে শাহেদা বেগম কেঁদে ফেললেন। তাকে নিয়ে সাদমান সাহেব ভৎসনা করতে ভুললেন না। মেয়ে যাচ্ছে ভালো পথে, সুন্দর দোয়া না করে কান্না কেন? সাদিয়ার বর শুধালো, মামি থাক, কান্না করা লাগবে না, ওখানে ভালো ছেলে পেলে পূর্ণ আপুকে পাত্রস্থ করে দেব। বিদায় বেলায় সবাই একটু হাসলো। পূর্ণতা মাথা নেড়ে মা বাবার থেকে বিদায় নিল। সাদমান সাহেবের চোখে সূক্ষ্ম জ্বালা অনুভব করলেন। ছোট থেকেই বাবাকে ছাড়া একদণ্ডও থাকেনি তার পূর্ণ। ঢাকা একদিনের জন্য গেলেও কেঁদে গা ভাসিয়ে ফেলত। এখন কিভাবে থাকবে এই মেয়ে? সাদমান সাহেব ঠিক করলেন ঘর জামে খুঁজতে হবে। শাহেদা বেগমের মন মেজাজ মারাত্মক খারাপ। পূর্ণতাকে নতুন ফোন দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এই মেয়ে তার ঠিক ঠিকানা রাখে বলে মনে হচ্ছে না। তা না হলে এতগুলো কল দিল, ধরল না কেন? শাহেদা বেগম বিরক্তিতে ভাটা পড়ল সাদিয়ার কল পেয়ে। কল রিসিভ করে মেয়েটা সুন্দর করে সালাম দিল। সাদিয়া বেগমের রাগ পড়ে গেল, তবুও গমগমে কণ্ঠে বলল, পূর্ণর ফোনটা ওয়াশরুমের কমোডে ফেলে দিতে পারবি সাধু? ফেলে দিলে তুমি খুশি হবে মামি? খুশি অকশির কথা বাদ দে, বত্রিশটা কল তুলে না কেন? ওর চাইতে বরং ফোন ফেলে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা ফেলবো, তুমি শান্ত হও। তবে এখন না, আমাদের পূর্ণ ডাক্তার হয়ে যাক, তখন ওর তখন খরচা করার মতো যথেষ্ট টাকা থাকবে, তখন ফেলবো। শাহেদা বেগম কিছুটা চমকে গেলেন। পূর্ণর অ্যাডমিশন টেস্ট নিয়ে তিনি কোনো প্রকার নিশ্চিত নয়, অথচ এই মেয়ে অনায়াসে কত কিছু বলে চলছে। তবে তিনি বললেন না কেন? তিনি কেন বললেন তোর আর অত ছেলে মেয়েদের মধ্যে হবে? শাহেদা বেগম মন খারাপ হলো। কলের লাইন কেটে তিনি মাথার তাওতে ঠান্ডা নবরত্ন তেল দিলেন। ইদানিং ছোট মেয়ের সাথে বেশ রাগারাগি করা হয়। কিছুক্ষণ পর পূর্ণকে দেখা গেল সুভাকে কোলে নিয়ে আসছে। সাদিয়া এগিয়ে গেল। সকালে না খেয়ে বেরিয়েছে বদতমিজটা। নাস্তা দিয়ে বলল, ঢঙের পড়াশোনার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, আগে খাবি তারপর পড়া। পূর্ণ মাথা নাড়ল এবং খেতে বসলো। সুভা বসে গিয়েছে। সে বেশ অনুকরণ প্রিয়, কাজেই খালাকে বেশ ভালো করে অনুকরণ করতে শিখেছে। পূর্ণতাকে খাওয়ার মধ্যে সাদিয়া টুকটাক প্রশ্ন করেছিল, সে পুরোটাই হু হু করেছে। সাদিয়া নিশ্চিত এই মেয়ে তো না শুনে এসব করেছে, কেননা এখন সারাদিন চোখ বড় বড় করে বইয়ের দিকেই ওত পেতে থাকে। এর মাঝে কেউ যদি বলে, পূর্ণ তুই মরে গেছিস, তার জবাবে জবাব দিবে। তাই সাদিয়ার চিন্তার বিষয় অন্য। তার ধারণা এভাবে পড়তে পড়তে পূর্ণ পাগল টাগল না হয়ে যায়। কোচিং শেষ করে পূর্ণ তার রাদীপ বের হলো। রাদীপ তার ভাইয়ের বাসায়
পূর্ণতা বোনের বাসায় নিশি কোচিংয়ে ভর্তি হলেও তার টিকিটিও দেখা গেল না। পূর্ণতা জাহেরি করছে রাদীপকে কালকে কেন আসেনি। রাদীপ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়ল, ওয়ালেট থেকে টাকা বের করে গুনতে লাগলো। সর্বমোট 1000 টাকা। 300 টাকা পূর্ণকে এগিয়ে দিয়ে বলল, সুন্দর আইডিয়া দেওয়ার জন্য এটা তোর বকশিস। পূর্ণতা বুঝতে না পেরে অদ্ভুতভাবে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। রাদীপ ফের বলল, 500 টাকা দিচ্ছে সরকারি দলের নেতা, আর 300 দিল বিরোধী দলের, বুঝছিস? আর বাকি 200 আজকে যাওয়ার জন্য নেতার চামচা ভাই অগ্রিম দিল। 7 তারিখ নির্বাচন, আমি ভাবতেছি তার আর যতদিন আছি নেতাদের বাড়ি বসে স্লোগান দিব, বাস ভালো একটা অ্যামাউন্ট কামা হয়ে যাবে। পুরোটা তপ্ত শ্বাস ফেলে কপাল চাপড়ালো। কি আজগুবি। পরশুদিন নেতাদের প্রচারণা দেখে দুষ্টুমি করে বলেছিল, রাদীপ নেতাদের সাথে গেলেও কিন্তু টাকা দিবে, চল আমরাও স্লোগান দিব। এমনিতে সারাদিন অ্যানোর শুনে গানটা বলেই ফেলি, একা বলার চাইতে ওখানে বলা টাকা কামানোর ফার বেটার না? পৌতা টাকা ঝাঁকিয়ে দেখলো, সে বলেছে আর এই ছেলে করে দেখিয়েছে। পৌতা হাত উঁচিয়ে বলল, গুড, তবে তোর অর্ধেক আমার অর্ধেক। আমি মোটিভেট করেছিলাম না, হলো না। রাতে ভোদর বেশ কিছু দূরে গিয়ে সে ঠকঠক করে কাঁপছে। শৈত্যপ্রবাহের মতো মারাত্মক শীতে রাদীপ একটা টি শার্ট পরে আছে, কাঁপুনি দিয়ে দাঁতে দাঁত লেগে যাওয়ার অবস্থা। অদূর ফুটপাতে পাশের পলিথিনগুলো বাচ্চারা পোড়া হচ্ছে। রাতে ফাটা দিল, জানালো সে এখন রোদ পোহাবে। পৌতা বাদ সাধল। রাদীপ বলে উঠল, প্লিজ ভাই, প্লিজ যাইতে দে, তা না হলে আমি কোল্ড স্ট্রোক করবো। পৌতা রাদীপের মাথায় ব্যাগ ছুঁড়ে মারল। বেচারা কিছু দূরে ছিটকে পিছিয়ে পড়ল। উঠে গা ঝাড়া দিয়ে দাঁতে বলল, এমন করস কে? তুই জানিস আমি কেমন কোমল পুরুষ, অল্পতেই ব্যথা পাই। পৌতা নিজের শাল খুলে রাদীপের মুখে ছুঁড়ে মেরে বলল, নে বেটা ছেলে কোথাকার। রাদীপ চাদর জড়িয়ে দাঁড়ালো আয়াস করে, হেসে বলল, তুই আমার প্রোটেক্টিভ বান্ধবী। আহা আমার গুলিমুলি রে। পৌতা বিরস মুখে নিজের ব্যাগ খুলে কালো চাদর বের করে তা গায়ে চড়িয়ে নিল। রাদীপ ভ্রুকুচকে বলল, এই ব্যাপার, ডাক্তার সাহেবরা মিস করতেছিলি, আগে বলবো না? পূর্ণতা গায়ে মাগল না। পরম সত্যিগুলো যে এইভাবে বলতে নেই ছেলেটা যায় না, এটাই সত্যি। তার দিনান্তিপাত হচ্ছে অদ্ভুত ভঙ্গিতে। খাওয়া দাওয়া এবং বাধা ধরা প্রার্থনার সময় ব্যতীত বইয়ে মুখ গুজে থাকা, আর এর মধ্যে কিছুর মধ্যেই হঠাৎ ডাক্তার সাহেবের কথা মনে পড়ে যায়। এমনটাই হয়, এতে পূর্ণতা যার পরনায় বিরক্ত। তবে মাঝে মাঝে নিজের মনকে নিজে আশকারা দিয়ে বসে এই ব্যাপারগুলোতে। এই যে মিস ফরিং। পূর্ণতা হঠাৎ চমকে উঠল, ঢাটস্থ হয়ে বলল, রাদীপ তুই কিছু শুনেছিস? কেউ মিস ফরিং বলে উঠল। শুনেছি। আমি মজা করছি না, আমি সিরিয়াস। আরে হ্যাঁ রে ভাই, বলেই রাদীপ হু হা করে হেসে ফেলল। পূর্ণতার মাথায় টোকা দিয়ে বলল, ভালো করে পরে মেডিকেলিয়ান হয়ে যাও মাউনি, ঘটকালি আমি নিজে করব। তবে ফর ইউর হাইনেস এই কয়দিন একটু নিজেকে কন্ট্রোল রাখবেন প্লিজ। পূর্ণতার মুখ চুপসে গেল। পেছন থেকে ফের কেউ ডেকে উঠল, এই মিস পূর্ণ দ্য ফরিং। রাতে পুরাতের সাথেই পিছু ফুরল। ফর্মাল ড্রেসআপে ইকলাবের চেহারা ছাড়া বাকি গেট আপেই ইরাদের সাথে সম্পর্কিত। পুরোটা চোখ পিটপিট করে তাকালো। ইকলাব হাসি হাসি মুখে এগিয়ে গেল, খানিকটা ঝুঁকে পুরোটা মাথায় আলগা অদৃশ্য টোকা দিয়ে বলল, মিস ফরিক, আই মিন পূর্ণ, রাইট? পূর্ণতা একেবারে ভেবাচাকা খেয়ে বসে আছে, তবে সে মাথা উপর নিচু করে জানালো, আমি কোনো ফরিং টরিং নই। ইকলাব মুখে চপ উচ্চারণ করে বলল, উফ, ইরাদের দেওয়া চাদর, সুন্দর লাগছে তোমাকে, কিন্তু আশেপাশে ইরাদের মতোই সুন্দর অনেকে আছে, তাই নয় কি? পূর্ণতা অভিনয় ধরে রাখতে পারল না, ঘাড় নাড়িয়ে বলল, আম সরি, আপনি কে? আমি কি তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ? আপনি মিস পূর্ণ। পূর্ণতা বিরক্ত হলো, হাঁটা দিতে চাইল। ইকলাব এগিয়ে এসে একটা ফুল এগিয়ে দিয়ে বলল, আপনার হিজাবের কোণে সর্বদা পুষ্পরাণী শোভা পায়, হুট করেই উধাও হয়ে গেলে ভালো লাগবে না, বলুন। বলে আরেকটু এগোতেই পূর্ণতা সরে গেল। ইকলাব হাত নেড়ে বলল, ডিউটি আছে, রোগী দেখতে যেতে হবে, একদিন না হয় চায়ের আড্ডা হয়ে যাবে, যাচ্ছি কেমন? পূর্ণতা রাদীপের দিকে ফিরে বলল, কিছু বুঝলি? রদীপ মাথা নেড়ে বলল, বুঝিনি। মাথা মোটা, আমিও বুঝিনি, চল। দুজনেই হাঁটা দিল। পূর্ণতা দুবার পিছু ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে ইকলাবের চলে যাওয়ার পথে তাকালো। ইকলাব তা দেখে হেসে ফেলল, বিড়বিড় করে বলল, আমি কিছুটা সফল হয়েছি পূর্ণ, আগ্রহবশত তুমি আমার পথপানে তাকিয়ে ফেলেছ। বলেই মিটিমিটি হাসতে লাগলো।
ভিডিও কনফারেন্সে সবাই চুপ থাকলে ওয়াহিদ বলল, কাজটা ভিলেনিং করেছিস তাই না? মিটিমিটি নয়, হো হো করে হাসা উচিত ছিল তোর। মিটিমিটি হাসি তো প্রেমের লক্ষণ। ইরাত বিরক্ত হয়ে সবার দিকে তাকালো। ফিহা ব্যঙ্গ করে বলল, খাল কেটে কুমির আনার টাইপ শুনেছিস না এগুলা? আর মাইন্ড গেম, এত খুশিও আর কিছুই নেই। রিভেঞ্জ অফ দ্য নেচার বলে কিছু আছে জানিস তো? আইবির যতগুলো মেয়েকে নিয়ে খেলেছি সবার কষ্টের হিসাব একজনের মাধ্যমে উঠে যাবে। ইরাত তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। আজহার রাশেদ লাঞ্ছিত হয়ে গিয়েছে বিরক্ত হয়ে। অকর্মক ডাক্তার উপাধিটা বোধ হয় এদের জন্যে। ইকলাব তুরিপ বাজিয়ে বলো, ও হ্যালো, অভিশাপ দেয়া মিস। আমি জাস্ট আমার জায়গা প্রমাণ করার চেষ্টা করছি। কথা ছিল যদি পূর্ণ ভুল করে এবং ইরাত তাকে সুযোগ দেয় তাহলে আমাকেও দিতে হবে। ঠিক ভাঙা কাজ জোড়া না লাগলেও সূক্ষ্ম হস্তে জোড়া লাগানোর চান্স অন্তত দিতে হবে। ইরাত মাথা হেলিয়ে বলল, গাছে কাঁঠাল গোফে তেল টাইপের ব্যাপার হয়ে গেল না? তোর এসব সস্তা ফ্লার্টিংয়ে পূর্ণ গলবে না, তাই দেখা যাক। পূর্ণর গলা না গলা ফ্যাক্ট হচ্ছে আমার জায়গা ফেরত পাওয়া, ইউনো। আমি জানি, কিন্তু তাই এবারে বুকলে শোনানোর কি আছে? কেননা তোর সার্কেলের কিছু বিজ্ঞ ব্যক্তি চিন্তিত ভেবে যে আমি ডাক্তার হয়ে একটা সাধারণ মেয়ের পেছনে পড়ে আছি কেন। তাই বারংবার ক্লিয়ার করছি যে আমি পূর্ণর পেছনে নয়, আমার বন্ধুত্ব ফেরত পাওয়ার জন্য পেছনে টাইম নষ্ট করছি। ক্লিয়ার? বিরক্ত মুখে যে যার কাজে চলে গেল। ইরাত আর ইকলাবের কিছু সময় স্থির চোখাচোখি হলো। তাদের সেই চোখের ভাষা ঝাপসা হলেও স্পষ্ট নয়। পূর্ণতা কোচিংয়ের উদ্দেশ্যে তৈরি হতেই সাদে একটা পার্সেল এনে দিল। জানালো সেলসম্যান এসে তার নামে দিয়ে গেছে। পূর্ণতা বিচলিত হয়ে বলল, আমি কিছু অর্ডার করিনি। সাদে গম্ভীর মুখে বলল, খুলে দেখ। পূর্ণতা বিরক্তি নিয়ে পার্সেল খুলল। তার চক্ষু চড়ক গাছ। এখানে তার প্রিয় সব ডেজার্ট রয়েছে, সাথে একটা চিরকুট খুলতেই গোটা গোটা অক্ষরে লেখা পেল, তোমার খুব পছন্দ ডেজার্ট তাই না? আচ্ছা, আমাকে এভাবে পছন্দ করা যায় না? পূর্ণতা বিরক্ত হলো। সাদের দিকে তাকিয়ে দেখলো তারা মা মেয়ে ডেজার্ট খাওয়া শুরু করে দিয়েছে। তাদের দুজনের দিকে তাকিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সেন্টি খেয়ে বসলো। তবে সে বুঝতে পারছে না তার সাথেই কেন এমন হয়। ইকলাবের সম্পর্কে তার ইতিমধ্যে অনেক কিছুই জানা হয়ে গেছে। এই লোক তাকে কেন ইমপ্রেস করতে চাইছে তার পূর্ণতা যায় না। তবে এখন পর্যন্ত যা করছে তার সস্তা ফ্লার্টিং নয়, বলা চলে একটা মেয়ে করে ইমপ্রেস করার জন্য তার যত খুঁটিনাটি ব্যাপার লক্ষ্য করা প্রয়োজন সব ইকলাব করেছে। কিন্তু এতে কি হবে? প্রথমে পূর্ণতা কিছুটা বিচলিত থাকলেও এখন সম্পূর্ণ বিরক্ত বোধ করছে। সাথে প্রশ্ন করলো, কিরে মুখটা এমন ফাটা বেলুনের মতো চুপসে গেল কেন? এগুলো ইকলাব লোকটা পাঠিয়েছে। সাদের চিল মোডে বলো, বেটা তোকে কোনো প্রকার জ্বালানো বাদ রাখেনি, কাজেই ওই হিসেবে আমরা ডেজার্ট মেরে দিচ্ছি। পূর্ণতা মাথা নেড়ে হাসলো। এই মেয়েটা একদম সহজ সরল, দুনিয়ার অনেক কঠিন হিসেবেই বোঝে না। পূর্ণতা খুব করে চাইল এই মেয়েটার জীবনে কোনো মারপেজ না আসুক, এভাবেই ভালো থাকুক। বেরোনোর সময় টাকা নিতে ভুলল না। ইকলাবের টাকা পরিশোধ করে দেবে সে। এখন মোটামুটি ভালো পরিমাণ টাকার মালিক পূর্ণতা। শেষ বছর কোনো প্রাইভেট পড়েনি। অনলাইনে এসিএস বনদী পাঠশালার ভাইয়াদের ক্লাস করেছে। সে সুবাদে 9ম শ্রেণী থেকে তার জমানো টাকা মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট জমেছে। সাথে ছিল প্রতি মাসের টিউশনের টাকা। পরে তা ঠিক করেছে মাকে এই টাকা স্বর্ণের একটা চেন বানিয়ে দেয়া যাবে না। এসব গহনার ব্যাপারে সে যায় না, সাদের সাথে কথা বলতে হবে। তবে এখন মূল লক্ষ্য এই ইকলাম নামক লোকটাকে আচ্ছা মতো ধোলাই দিতে হবে। পূর্ণতা কোচিং শেষ করে দাঁড়িয়ে আছে। রাদিফ মশরি করছে। পূর্ণতা বিরক্তি নিয়ে বলল, এখন তুই কোথায় যাবি? রাদিফ হাই তুলে বলল, ফার্মগেট টু ধানমন্ডি। পূর্ণতা চর উঠালো। রাদিফ মাথা রে বলল, তুমি তো মনি এসিএসের ক্লাস করো, আবার উন্মেষণেও যাও। এবার তো প্রথম হওয়া কে ঠেকায়? দূর, উন্মেষের পরীক্ষাগুলো অফলাইনে দরকার ছিল। আমি তো কোচিংয়ের বেশিরভাগই মিস দিই। রাদিফ মাথা নাড়ল। তাদের টুকটাক কথা হলো অ্যাডমিশন রিলেটেড। কিছু সময় পর ইকলাবের গাড়ি থামলো। রাদিফ খ্যাক করে হেসে উঠল। পূর্ণতা বিরক্ত নিয়ে বলল, আমার ছেলের মতো খ্যাক করছিস কেন? না ভাই, মানুষ কত পরিমাণ আজাইরা হলে এসব করে। ডাক্তার ইরাত তো চলার পথের অভিজ্ঞতায় তোর উপর মুগ্ধ হয়েছে, কিন্তু এই লোকটা পুরোটাই মাথা মোটা। এসব দেখলে আর মেডিকেলে পড়তে ইচ্ছা করে না। আগে দেখ মেডিকেল তোকে চয়েস করে কি না, তারপর তুই মেডিকেলকে চয়েস করিস। রাদিফ বিরস মুখে তাকালো। জানালো তার নাস্তা করা প্রয়োজন, অন্তত হালকা পাতলা কিছু খেতে হবে। পূর্ণতা সায় দিয়ে বলল, যা আমার জন্যও কিছু নিয়ে আসিস।
রাদিফ চলে গেল। অপরদিকে ইকলাব এইমাত্র নেমেছে গাড়ি থেকে। আজ ইকলাবের আগে পূর্ণতা এগিয়ে এলো। ইকলাব হাসতে লাগলো। পূর্ণতার দিকে এগিয়ে এসে আরেকটা সুন্দর হাসি উপহার দিল। পূর্ণতা কিছু বলার আগে ইকলাব বলে উঠল, কেমন আছো পূর্ণ? পড়ালেখার কি খবর? প্রিপারেশন কতটুকু শুনি? পূর্ণতা জবাব না দিয়ে তার ছেলের হাসি হাসল। ইকলাব মোটেও ঘাবড়ে না গিয়ে বলল, ঘড়ি চেঞ্জ করেছো? অথচ ব্রাউন কালারে তোমাকে বেশি মানিয়েছিল। তবু সিলভারটাও লুকিং গুড। আফটার অল অপসরাকে তো সব কিছুতেই মানায়, তাই না বলো? ইকলাবের কথায় প্রত্যুত্তরে পূর্ণতা বলল, ফ্লাইটিং আমি আপনাকে 100-তে 100 দিব, 110 দিব। কারণ আপনি শুধু ফ্লার্টবাজি নন, আপনি তো আলট্রা প্রো। নিজেকে সংযত করার চেষ্টা করছে ইকলাব। এতদিন পর্যন্ত কেউ তাকে এভাবে কথা বলতে পারেনি। নিজেকে শুধু কুল ইকলাব, কুল। কিন্তু কাজ হলো না। পূর্ণতা ফের বলল, আপনি ভেবেছেন আপনার সস্তা ফ্লাইটিং আমি পটে যাব? লাইক সিরিয়াসলি? একটা মেয়ে কখন কি করছে না করছে, কি রঙের চুড়ি পরছে, এসব পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখা অনেকের খুশির কারণ। তারা ভাবে, ইস, লোকটা আমাকে নিয়ে কত খেয়াল করে। কিন্তু আসলে তা নয়। শুধুমাত্র আপনার মতো ফ্লার্টবাজের পক্ষে এসব সম্ভব। কাজেই আমি ভুল করেও ভাবিনি আপনি আমার চিন্তায় বুঁদ হয়ে আছেন। অনেস্টলি এটা ভাবার প্রশ্নই ওঠে না। এমন কেন করছেন তার কারণও নেই। তবে আপনি কেন এসেছেন আমি জানি না। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি জানতেও চাই না। ইকলাবের চোখের ঝলক শুকিয়ে গিয়েছে, তবু সে তার তেরামি ধরে রাখল। ফিক করে হেসে উঠল, বলল, আমি মোটেও স্যাড ফিল করিনি এতগুলো বকা শুনে। আসলে কি বলো তো, মিষ্টি মধুর কণ্ঠে বকা শুনতেও ভালো লাগে। পর্দা তপ্ত শ্বাস ফেল, ব্যাগ থেকে একটা খাম বের করলো। ইকলাবের দিয়ে এগিয়ে দিতেই সে ভ্রু কুচকে ফেল। খাম? তাও আমাকে? কি আছে এখানে? হ্যাঁ, আপনাকে। কি থাকতে পারে এখানে আপনাকে দেওয়ার মতো, বলুন তো, গেস করুন। ইকলাব চমৎকার হেসে বলল, চিঠি। কিছুক্ষণ থেমে ক্রুর হাসি দিয়ে বলল, আই মিন প্রেমপত্র, লাভ লেটার, রাইট? পরে কিছু বলার আগে রাদীপ দোকান থেকে বেরিয়ে চেঁচিয়ে প্রশ্ন করলো, এই পূর্ণ, তোর জন্য গাঁজা আনবো? ইকলাব ভেবেচেকা খেয়ে গেল। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ওয়াহিদ চমকে ফোন থেকে চোখ সরালো। ইকলাব এবং সে একই হাসপাতালে রোগী দেখে। কাজেই পূর্ণতার সাথে লাইন মারতে আসায় সে থাকে প্রত্যক্ষদর্শী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকা ইরাক ব্রেক টাইমে খাচ্ছিল। এতক্ষণ বিরক্ত নিয়ে সব কথোপকথন শুনেছে, কিন্তু আচমকা এহেন কথায় সে থেমে গিয়েছে। রাদিফকে বেশ কিছু সময় পর এগিয়ে আসতে দেখা গেল। তার হাতে 2টো কোন আইসক্রিম। ইকলাব তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে রাদিফকে। সে মূলত গাঁজা খুঁজছে। না পেয়ে বলল, গাঁজা কোথায় পূর্ণ? কেন, আপনি খাবেন বুঝি? রাদিফ এগিয়ে এসে বলল, এনে ভাই, শীতকালে তোর আইসক্রিম কেনার চাইতে গাঁজা কিনতে চাওয়া বেটার। লোকজন অত্যন্ত উইয়ার্ড লুক দিয়ে আমার জাতিগত প্রশ্ন করবে না যে এটা কোন মেরুর। ও তা একটা আইসক্রিম নিল। রাদিফকে বলল, আজ সাদিয়ার বাসায় যেতেই হবে? হ্যাঁ, ও তোর জন্য রান্না করছে। আচ্ছা তাহলে চল, তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলেই দুজনে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার আগে পূর্ণতা ইকলাবের দিকে আপাতমস্তক চোখ বলে একটা তীক্ষ্ণ শাসানো দৃষ্টি নিক্ষেপ করলো, ঠিক যেভাবে ক্লাসের শিক্ষকরা দুষ্ট বাচ্চাদের সামলায়। ইকলাব বোকার মতো তাকে। ওয়াহিদ দ্রুত পায়ে এসে খাম কেড়ে নিল। এখন এটি খোলার পালা। ইরাত আগেই বলল, ইকলাবকে বল বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করতে। কে জানে তার মান সম্মান একেবারে ঘেটে দেবে। ইকলাব তাচ্ছিল্য নিয়ে হাসলো, ওর মতো মেয়ে আমার মান সম্মান ঘাটবে? ওয়াহিদ পড়তে শুরু করলো। ফিয়া এতক্ষণে নিষ্ক্রিয় সদস্য ছিল, তবে এখন আরাম করে লাইনে যুক্ত হলো। ওয়াহিদ জোরে জোরে আবৃত করার মতো করে পড়ছে, ডক্টর ইকলাব তোফায়েল, শুনেছি পেশায় সার্জন আপনি। আমার জানা মতে সার্জনদের অনেক টাকা, কিন্তু হঠাৎ করে মন্দা পড়েছে যে ফুড ডেলিভারির কাজ শুরু করেছেন। আহা, এত বেশি বেহাল দশা হবে আশা করিনি। আপনার কাজে আমি অসন্তুষ্ট। আসলে কি বলুন, বাংলাদেশের সব মানুষ যদি আপনার মতো কর্মঠ হতো, তবে এতদিন পশ্চিমা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে টেক্কা দিতে পারত এ দেশ। সে যাই হোক, আপনি ডাক্তারি পেশার পাশাপাশি যে ফুড ডেলিভারির কাজটা করছেন, আমি যথেষ্ট খুশি হয়েছি। আপনার কমিউনিকেশনও বেশ ভালো। এ নিন আপনার বকশিস। ইরাত শব্দ করেই হেসে উঠল। সবাই হাসলো। ইকলাব রেগে কাগজখানা টেনে মুচড়ে ফেলল। ইরাত ব্রেক সাইডে ঘুরনো ক্যামেরায় ইকলাবকে দেখছে। রাগে হিসিয়ে একটা ঘুষি দিল গাড়িতে। বলা বাহুল্য, নিজে ব্যথা পেয়ে নিজের নখ খুঁড়তে লাগলো সে। ঠোঁট ফুলে আছে পেছনের দিকে ফিরে। ইরাত তাকিয়ে রইল সেদিকে। সেই ছোট্ট ইকলাবের মতো জেদ করছে। সে আগে অযথাই এদের খেলনা নিয়ে জেদ করতো। ইরাত সব খেলনা দিয়েই তাকে খেলতে দিত।
শুধু একবার ইরাদের পছন্দের বিয়েটা ছিঁড়ে ফেলায় ইরাদ ভীষণ কষ্ট পেয়েছিল। অনেকদিন রাগ করে কথা বলেনি। তারপরে তারা একসাথে ছিল, একই কলেজে পড়েছে, একই মেডিকেলে চান্স পেয়েছে অদ্ভুতভাবে। মেডিকেলের প্রায় প্রথম বর্ষেই ইকলাবের এক স্বার্থপরতায় চুপসে গিয়েছিল ইরাদ। এই তো বাড়লো দূরত্ব, আর কখনো গলা জড়িয়ে ধরা হয়নি। ইকলাব কখনো নিজের ভুলের জন্য অনুতপ্ত বোধও করেনি, বরঞ্চ তার বক্তব্য ছিল এই যে, আমার জায়গায় থাকলে সবাই এমন করতো, সবাই স্বার্থপর, কাজেই আমার ভুলটা ক্ষমা করা উচিত। জোর করে ক্ষমা বলে চলে। এই তো দূরত্ব আর কমলো না। একরোখা ইকলাব এখনও তার জেদ ধরেই আছে। ইরাদ তপ্ত শ্বাস ফেলল। এবার দেশে গেলে সবার প্রথম ইকলাবকে ঠাটে এক চড় মারবে, তারপর গলায় জড়িয়ে ধরে বলবে, তুই কোত্থেকে এমন তেদর হয়েছিস বলতো। ইকলাবের সাথে সব ঠিক করার পর আরেকটা কাজ রয়েছে। ইরাদ ঠোঁটে কোণে হাসি ফুটল, বিড়বিড় করে বসলো, এখন ভালোবাসাহীন দিন কেটেছে, এবার বাঁচবো ভালোবাসা নিয়ে বাঁচবো। ফিয়ার কথায় ইরাদের ভাবনায় ছেদ পড়ল। সে চেঁচিয়ে বলল, এই ইরাদ, তুই তো ভাই গরমকালেই গাঁজা খাস না, শীতকালে কীভাবে খাবি? আর ইরাদ এমনিতেই ইদানিং গাঁজা টাইপ আনহাইজেনিক খাবার খায় ফিহু। আজহারের কথায় ইরাদ ভ্রু কচকে ফেল। আজহার জিভা করে কেটে বলল, সরি আইসক্রিম। সবাই হেসে ফেলল। সেদিন পূর্ণতার সাথে মিলে আইসক্রিম খাওয়ার ঘটনা টেনে আনছে আজহার। ফিহা বলল, এই লজিকটা কোত্থেকে এলো, পূর্ণাকে প্রশ্ন করি না? ইরাদ ঘাড়ে উপোস করতে করতে বলল, কথা হয়নি তো আমাদের সেদিন সকালের ঝগড়ার পর। ওর ফোন নম্বর নেই? ফোন নিয়েছে নাকি? আসলে ইচ্ছে করেই নিইনি, এখন পড়াশোনা করছে, আমি একবার পেয়ে বসলে বিরক্ত করব। আচ্ছা এসব বাদ দে, ধরে নে আমি 90 দশকের প্রণয় পক্ষী। ওয়াহিদ গাড়ি চালাচ্ছে, ইকলাব শক্ত মুখে বসে আছে। আজকের ডোজগুলো হজম তো হচ্ছেই না, বদহজম হওয়ার সম্ভাবনা বেশি। ইকলাব কঠিন মুখে বলল, তোর পক্ষী তোকে অ্যাকসেপ্ট করবে কবে করলো? রিজেক্টও তো করেনি। দুজনেই শীতল দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। ক্যামেরা 3D রশ্মি তার অতল বর্ণনা করতে পারবে না কখনোই। রাদিফ এ পর্যন্ত 3 কাপ চা খেয়েছে। ইতিমধ্যে সে সুভাকে 3 প্রকার দুষ্টামি শিখিয়ে ফেলেছে। সে এসে সবার কাপে ফু দিচ্ছে। পূর্ণতার কাছে গিয়ে বলল, খাম্মি, তোমার চা ফু দিয়ে দেই? আচ্ছা দাও মামনি। আজকারা পাওয়া মাত্রই সুভা ঠোঁট প্রসারিত করে শব্দ তুলে ফু দিতে লাগলো। সাদিয়া আর রাদিফ পূর্ণতা একসাথেই পড়তো। সমস্যা হচ্ছে সাদিয়ার 10ম শ্রেণীতে বিয়ে হয়ে গেছে। অবাক হওয়ার কিছু নেই, গ্রামে এমনটাই হয়। পূর্ণতা এখনও 1 কাপ চা ধরে আছে, আর সামনে একটা জটিল ম্যাথের সূত্র। আজকে পাশে মায়ের ফোনে কল দেওয়ার রিং হচ্ছে, কেউ তুলছে না। পূর্ণতা নিশ্চিত তার উপর রেগেই তুলছে না। পূর্ণতার উপর শাহেদা বেগমের রাগ বেশিক্ষণ থাকে না, কাজে তিনি 4 নম্বর কলের জায়গায় ফোন রিসিভ করলেন। পূর্ণতা এবার চা শেষ করলো। সাদিয়াকে তাড়া দিয়ে আরেক কাপ চা খাওয়া হলো। শাহেদা বেগম পূর্ণতাকে ভিডিও কলে সব দেখাচ্ছে। পূর্ণর টমেটো গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে, শশা গাছে অনেকগুলো শশা এসেছে, সিমের ঝাড় হলুদ আর গোলাপি ফুলে ভরে গিয়েছে। থোকা থোকা সিম দেখে পূর্ণতার চোখ ঝিলিক উঠে গেল যেন। এবছর তাদের কাঁচামরিচ গাছের বাম্পার ফলন হয়েছে। এত কিছু দেখে পূর্ণতা জোরেই আলহামদুলিল্লাহ বলে উঠল, সাথে টমেটো গাছের অযত্ন নেয় ঘ্যান ঘ্যানের নিয়ম মৌকুফ করে ফেলল। পূর্ণতার সাথে বাড়ির ছোট সদস্যদের কথা হলো। রুমা নামের যে মেয়েটা কখনোই আগে ঈদের চাঁদ দেখে না, পূর্ণতার চুল টানা খেয়ে তারপর দেখে সে পড়ালেখায় বেশ ফাঁকিবাজ। সে দ্রুত এসে বলল, পূর্ণ আপু, আমি পাশ করছি জানো। পূর্ণতা হেসে ফেলল, ও মা, আল্লাহর রহমান নাজিল হয়েছে, যাক ভালোই। আরে আপনি তো প্রথম হয়েছেন, আমি এক্ষুনি পাস করছি। বাবা ভালো তো। পূর্ণতা বেশ খুশি হলো। বাড়ির পিচ্চিরা বেশ খুশি। তাদের একজন জানালো তারা তাদের রোগের একটা তালিকা করে ফেলেছে। তারপর পূর্ণ আপু ডাক্তার শেষ করে ফেললে সব রোগের সমাধান করতে হবে। পূর্ণতা হাসলো, আগে খেলার নিয়মকানুন সমাধান করেছি, এখন রোগের সমাধান করতে হবে। হয় গো। সবার উচ্ছ্বাস দেখে পূর্ণতার মনোবল দ্বিগুণ বৃদ্ধি পেল। নিজেকে শুধালো, তোকে সফল হতেই হবে পূর্ণ, সবাই যে তোর পানে চেয়ে আছে। মায়ের আর বোনের সাথে আলোচনা শেষ করে পূর্ণতা বইয়ে মুখ গুজল। রাদীপ গল্প শোনাচ্ছে। কোচিংয়ে এক মেয়েকে অর্ধেক পটিয়ে ফেলেছে তার গল্প। সাদিয়াও মনোযোগ দিয়ে শুনছিল। মেয়েটার নাম লিজা, আর তার সুন্দর হাসি এবং কণ্ঠস্বরের প্রশংসায় অগণিতবার করে ফেলেছে। সাদিয়া এবার বিরক্ত হয়ে উঠে গেল। রাদীপ পূর্ণতার কাছে এলো। পূর্ণতা বিরক্তি নিয়ে বলল,
মারাত্মক চুলকানি হচ্ছে। অ্যালার্জির ওষুধ খেয়ে আমি এখন ঘুমাবো। যাবি তো ভাই? একটু শোন, এসব বাদ পড়া ব্যাপারে কিছু বল। আমি কালকে অঙ্গচলন ও হৃৎপিণ্ডের অধ্যায়ের সম্পূর্ণ এবং ফাইনাল প্রিপারেশন নিয়েছি। পড়া তার পিলে চমকে উঠল, বলল, সর, আমি এখন পড়বো। রাদীপ সুর তুলে বলল, না, তুই অ্যালার্জির ওষুধ খাইছস, এখন তুই ঘুমাবি। পড়া স্থির চোখে রাদীপের দিকে তাকালো। একে নিয়ে আর পারা যায় না।